নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের আলোচনা হবে শুক্রবার কেন মার্কেট পড়া সত্ত্বেও বিভিন্ন মেটাল শেয়ারসগুলো তাতে আমরা অ্যাপ্রিসিয়েশন দেখেছি। বিশেষভাবে তিনটে এমন শেয়ার যেটা নিয়ে মানুষ প্রচুর কথাবার্তা বলছেন, মানুষ এই স্টকসগুলো নিয়ে দারুণভাবে উৎসাহিত এবং গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এই স্টকসগুলোতে শেয়ার প্রাইস উঠছে, অর্থাৎ ওপরের দিকে উত্থান ঘটছে। কেন এরকম হচ্ছে সেটা নিয়ে আজকের আমরা আলোচনা করব। দেখুন, মেটাল সেক্টর নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। বিশেষ করে প্রায় 10-11 বছর ধরে আমরা খেয়াল করে দেখেছি যে মেটাল সেক্টর দারুণভাবে আন্ডার পারফর্ম করেছে। তবে সম্প্রতিকালে অর্থাৎ গত 2-3 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি মেটাল সেক্টরের প্রতি মানুষের বা বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। একদম দৃঢ়তার সঙ্গে কথা বলা যায়। কেন এরকম করছে তার মেন এবং অন্যতম কারণ হচ্ছে চায়না ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণ মেটালস আমদানি করে থাকে নিজেদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য। অর্থাৎ ভারত থেকে প্রচুর ধাতু চায়নাতে এক্সপোর্ট হয়। চায়না যখন তাদের জিডিপি ভালো করে, তাদের ইকোনমিক কন্ডিশনস বেটার হয়, তখন ভারতের মেটাল সেক্টরও র্যালি করে। গত কয়েক বছরে চায়নার জিডিপি যদি দেখা যায়, জিডিপি গ্রোথ মোটামুটি বিশ্বের শ্রেষ্ঠ 3টে অর্থনীতির মধ্যে অন্যতম হিসাবে ধরা যায়। সুতরাং চায়নাতে যখনই অর্থনৈতিক বৃদ্ধি হবে, চায়নাতে যখনই দেখা যাবে যে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্সে বৃদ্ধি হচ্ছে, তখন কিন্তু খেয়াল করে দেখবেন যে ভারতের যে বিভিন্ন মেটাল কোম্পানিজ তাতে কিন্তু র্যালি হচ্ছে। এটা গেলে হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা সেক্টরের নিজস্ব একটা সাইকেল থাকে, সেটা দীর্ঘদিন ধরে আন্ডার পারফর্ম করতে পারে, হতে পারে এক যুগের বেশি আন্ডার পারফর্ম করতে পারে। যেমন আমরা খেয়াল করে দেখেছি রিয়েল এস্টেট এবং টেক্সটাইল সেক্টরে মারাত্মকভাবে আন্ডার পারফরমেন্স হয়েছে ভারতবর্ষে। ঠিক একইভাবে মেটাল সেক্টরও কিন্তু সাইক্লিক্যাল স্টক ছিল। 2008-এর যে ধাক্কা সমস্ত অর্থনীতি খেয়েছিল বিশ্বের মধ্যে, তার উপর সবচেয়ে তার জের কিন্তু পড়েছিল বিভিন্ন প্রাইস, বিভিন্ন ইন্টারেস্ট সেন্সিটিভ স্টকসগুলোর উপর এবং সাইক্লিক্যাল স্টকসগুলো। মেটাল সেক্টর তখনই পারফর্ম করে যখন একটি দেশের অর্থনীতি খুব ভালো পারফর্ম করে। যেমন সম্প্রতিকালে ভারতবর্ষের অর্থনীতি দারুণ পারফর্ম করছে এবং খেয়াল করে দেখবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু মেটাল সেক্টরও পারফর্ম করছে খুব ভালো। তার কারণটা হচ্ছে যখনই একটি দেশের অর্থনীতি খুব ভালো পারফর্ম করবে, ইনভেরিয়েবলি সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে, রিয়েল এস্টেট সেক্টরে উন্নতি হবে এবং রেল রোডস ব্রিজেস তৈরি হবে। তার ফলে মেটালের চাহিদা বাড়বে এবং মেটাল সেক্টর র্যালি করবে। সেই জন্য আমরা দেখছি যে স্টিল সেক্টরের র্যালি হচ্ছে, তারপর নন ফেরাস মেটালের র্যালি হচ্ছে, ফেরাস মেটালের র্যালি হচ্ছে। ওভারঅল মেটালস এবং কয়লার ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখছি র্যালি হচ্ছে। তার কারণ ডেফিনেটলি কারণ রয়েছে, সে কারণ নিয়ে আলোচনা করব। তবে এইটুকুনি বলে দেওয়া যায় যে যেহেতু রাশিয়া থেকে ইউরোপের অধিকাংশ দেশ তেল এবং পেট্রোল এবং গ্যাস আমদানি করে থাকে, এখনো গোপনে চুরি করে আমদানি করছে। তার কারণ হচ্ছে অধিকাংশ দেশ হচ্ছে নেটোর অন্তর্গত এবং তারা সামনাসামনি রাশিয়া থেকে তেল গ্যাস কিনতে পারছে না, সুতরাং তাদের চুরি করে আমদানি করছে। সবটা যে আমদানি করতে পারছে রাশিয়া থেকে তা না, তার ফলে রাশিয়া থেকে যে গ্যাস তারা যেটা সাপ্লাই হতো ইউরোপের বিভিন্ন দেশে, সেখানে ঘাটতি পড়ছে এবং সেই জন্যে চাহিদা বাড়ছে হচ্ছে কয়লা। তার ফলে হচ্ছে কয়লার যদি খেয়াল করে দেখেন গত 2 বছরে কিন্তু কয়লার দাম বহু অংশে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সেই জন্যে কয়লার দাম অ্যাপ্রিসিয়েটেড হওয়া মানে ভারতের ক্ষেত্রে মাইনিং সেক্টরেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হওয়া। যদিও এনভায়রনমেন্টালি সেটা মোটেই খুব একটা ভালো না, সেটার কার্বন ক্রেডিট একটা দেশের কম হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে মানুষের আপাতকালীন চাহিদা মেটাবার জন্যে মানুষ দীর্ঘমেয়াদী ডেঞ্জার্সগুলো কিন্তু উপেক্ষা করতে বাধ্য হচ্ছে বলবো। আপাতত এটুকুনি বলা যায়। যাই হোক, আজকের আমাদের আলোচনার মূল যে বিষয় দাঁড়াবে সেটা হচ্ছে 3টে স্টকস নিয়ে। একটা হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক, আরেকটা বেদান্ত এবং আরেক 3 নম্বর স্টক হচ্ছে কোল ইন্ডিয়া। কেন আলোচনা করব তার ডেফিনেটলি কারণ দিচ্ছি। খেয়াল করে দেখবেন এই 3টে স্টকই কিন্তু মারাত্মক ডিভিডেন্ড পেইং স্টকস, অর্থাৎ এরা এতটাই ডিভিডেন্ড দিয়ে থাকে বিনিয়োগকারীদের যে সেটা বিনিয়োগকারীদের প্রত্যাশার বাইরে চলে যায়, এটুকুনি বলা চলে। কোল ইন্ডিয়া এই মুহূর্তে প্রায় 5% ওপর ডিভিডেন্ড তার ইল্ড রয়েছে এবং হিন্দুস্তান জিঙ্কের প্রায় 16.5% ওপর ডিভিডেন্ড ইল্ড রয়েছে
এবং বেদান্ত তো দেখলে মাথা খারাপ হয়ে যাবার মতন প্রায় 24% উপর তার ডিভিডেন্ড ইল্ড রয়েছে। সামনে মে মাসে হিন্দুস্তান জিঙ্ক এবং বেদান্ত প্রত্যাশা করা যাচ্ছে যে তারা একটা ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়ে দেবে। কোল ইন্ডিয়া অলরেডি 5 টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করে দিয়েছে এটা। সুতরাং ওভারঅল এই তিনটে কোম্পানির উপর বিনিয়োগকারীদের যে মূল নজর থাকে তার অন্যতম কারণ কিন্তু এরা কিন্তু হাই ডিভিডেন্ড ইল্ড কোম্পানিজ, এবং হাই ডিভিডেন্ড ইল্ড কোম্পানিজ প্রতি কাদের বেশি প্রত্যাশা থাকে? খুব স্বাভাবিকভাবে যারা রিটায়ার্ড বা যারা সিনিয়র সিটিজেন্স তারা এইটা পছন্দ করে যে একদিকে তাদের স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে, অন্যদিকে তারা হাতে ডিভিডেন্ডও পাবেন। এই স্টকসগুলো কিন্তু বিশেষ করে রিটায়ার্ড মানে মানুষদের জন্য কিন্তু খুব প্রিয় একটা স্টক, এইটুকুনি বলে দেওয়া সম্ভব এই মুহূর্তে। এই লেভেলে অর্থাৎ এই যে ডিভিডেন্ড ইল্ডগুলোর কথা বললাম, অর্থাৎ যদি কেউ যদি ধরে নেওয়া যায় যে বেদান্ততে কেউ 100 টাকার বেদান্ত কিনেছে, বেদান্তর দাম ডেফিনেটলি বেশি, ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে কেউ 100 টাকার বেদান্ত কিনেছে, তার মানে কোনো মানুষ যদি বেদান্ত 2023 সালের প্রথম দিকে কিনে রাখতেন 100 টাকার, তিনি 2024-এর এখনো অবধি তিনি হাতে টাকা ফেরত পেতেন ডিভিডেন্ড 24 টাকা 50 পয়সা কি 24 টাকার বেশি। এটা মানে আনবিলিভেবল। ফিক্সড ডিপোজিট তো 5, 6, 7 ম্যাক্সিমাম 7.5% অব্দি রিটার্ন দেবে এই মুহূর্তে, কিন্তু দেখুন একটা স্টকের ডিভিডেন্ড ইল্ড কি, সেটা ভালো কি খারাপ ডিভিডেন্ড সেটা নিয়েও অনেক তর্ক বিতর্ক রয়েছে। বেদান্তর এত ডিভিডেন্ড দেওয়া উচিত কি উচিত না, সবসময় যে ডিভিডেন্ড দেওয়া একটা কোম্পানির পক্ষে ভালো সেটা নাও হতে পারে, কিন্তু এইটুকুনি বলা ভালো যে আপাতত মানুষ প্রচুর পরিমাণ ডিভিডেন্ড পাচ্ছেন এই বিভিন্ন এই তিনটে স্টকস থেকে। এটা কিন্তু একটা অন্যতম বড় কারণ এই তিনটে স্টকের অ্যাপ্রিসিয়েশনের পেছনে। তার কারণ খেয়াল করে দেখুন, না হিন্দুস্তান জিঙ্ক ভালো রেজাল্ট করেছে মানে মার্চ কোয়ার্টারে, না বেদান্ত ভালো রেজাল্ট করেছে, কোল ইন্ডিয়া প্রত্যাশার তুলনায় ভালো রেজাল্ট করেনি। অবশ্য কিছু বিশেষজ্ঞের মতামত যে কোল ইন্ডিয়া প্রত্যাশার তুলনায় ভালো রেজাল্ট করেছে। এই ব্যাপারে বিতর্ক রয়েছে, দুই দলে বিভক্ত হয়ে গিয়েছেন বিশেষজ্ঞরা, সেটাও কিন্তু আমরা একটু পরে আসছি। আপাতত হিন্দুস্তান জিঙ্ক সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। এই যে হিন্দুস্তান জিঙ্ক বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জিঙ্ক উৎপাদনকারী কোম্পানি এবং তৃতীয় সর্বোচ্চ সিলভার উৎপাদনকারী কোম্পানি। এবার কিভাবে? কারণ ব্যাপারটা হচ্ছে জিঙ্ক যে ওরটা রয়েছে তাতে জিঙ্ক আসে, সিলভার পাওয়া যায় এবং লিড পাওয়া যায়, তিনটে একসঙ্গে একটা ওরের মধ্যে পাওয়া যায়। এবং হিন্দুস্তান জিঙ্কে নিয়ে আরও গল্প আছে, সেটা করব। এইটুকুনি বলে নেওয়া ভালো যে এই কোম্পানিটা ভারতবর্ষের লার্জেস্ট জিঙ্ক প্রডিউসিং কোম্পানি এবং এটা লিটারাল মোনোপলি। এটার আগের আমি এপিসোডে এটা নিয়ে আলোচনা করেছি যে এটা একটা মোনোপলি কোম্পানি, এর ধারে কাছে কোনো কম্পিটিটর নেই। এবং হিন্দুস্তান জিঙ্কে প্রায় 30% অংশীদারিত্ব কিন্তু রয়েছে ভারত সরকারে, এবং ভারত সরকারের সঙ্গে হিন্দুস্তান জিঙ্কের মধ্যে কিন্তু এই মুহূর্তে দ্বন্দ্ব চলছে। এবার একটু ফান্ডামেন্টালসটা জেনে নিই হিন্দুস্তান জিঙ্কের। মার্কেট ক্যাপ 1,98,701 কোটি টাকা, তার স্টক পিই 25.5, একটা হাই গ্রোথ কোম্পানির জন্য ঠিক আছে। প্রাইস টু বুক ভ্যালু কিন্তু বড্ড বেশি 13.05, ডিভিডেন্ড ইল্ড 16.1%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দুর্দান্ত 46.3, রিটার্ন অন ইকুইটি দুর্দান্ত 55.3। আচ্ছা, অপারেটিং প্রফিট মার্জিন খুব ভালো 47.2, প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও, যেখানে বলা হয় প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও 1-এর তলায় থাকলে সাধারণত আন্ডার ভ্যালুড বলা হয়, সেখানে এখানে দেখুন প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও 91.1, অর্থাৎ এই প্যারামিটার থেকে দেখলে এটা ভীষণই ওভার ভ্যালুড স্টক হিসেবে ধরা যেতে পারে। কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 19, এন্টারপ্রাইজ ভ্যালু 2,07,250 কোটি টাকা। এই হচ্ছে হিন্দুস্তান জিঙ্কের ফান্ডামেন্টালস। এবার দেখে নিই স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ গত কয়েক বছরে কত বৃদ্ধি পেয়েছে হিন্দুস্তান জিঙ্ক। ইয়ার টু ডেট 48.64% বৃদ্ধি পেয়েছে, গত এক বছরে 51.35% সেটা বৃদ্ধি পেয়েছে, 5 বছরে 81.72%, ম্যাক্সিমাম 414.01%। কারণ 24 নভেম্বর 2006 থেকে আমরা এটা ধরছি 92 টাকা 6 পয়সা দাম ছিল। এইটা কারণ হচ্ছে যে হিন্দুস্তান জিঙ্ক মাঝখানে ডিলিস্ট করেছিল, আবার এই ডেটে সেটা আবার রিলিস্টিং করেছিল, ফলে আমরা যে প্রাইসটা পাচ্ছি সেটা হচ্ছে সেই ডেট থেকে রিলিস্টিং এর প্রাইস থেকে। এবার কোভিডের সময় নিচে নেমেছিল, কত দাম ছিল 161 টাকা 55, 3 এপ্রিল 2020। এটা সোর্স আমি পেয়েছি গুগল ফিনান্স থেকে। এবার কোয়ার্টারলি প্রফিট আলোচনা করে নিই। গত 13টা কোয়ার্টারে দেখুন এই জায়গাটা হিন্দুস্তান জিঙ্ক কিন্তু মারাত্মক মার খেয়ে রয়েছে, সেলসে কোনো উন্নতি হয়নি। মার্চ 2021 সালে ছিল 6,947 কোটি টাকা মানে, এবং
মার্চ 2024 হচ্ছে 7,550 কোটি টাকা, মানে সেলস মানে তথই বছর হয়ে রয়েছে। নেট প্রফিট মার্চ 2021 ছিল 2,481 কোটি টাকা, মার্চ 2024 সেটা নেমে দাঁড়িয়েছে 2,042 কোটি টাকা। মানে হিন্দুস্তান জিঙ্কের প্রফিট দেখুন, কিন্তু কোনো রকম প্যারিটি নেই, কখনো উঠছে কখনো নামছে, ওভারঅল কিন্তু তার মধ্যে কোনো রকম প্রফিটেবিলিটি ইমপ্রুভমেন্টের কিন্তু আমরা কোনো জায়গা দেখছি না। এবার দেখে নিই কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট সেলস এবং প্রফিটে। সেলস গ্রোথ গত 10 বছরে অ্যাভারেজে মাত্র 8%, প্রফিট গ্রোথ গত 10 বছরে মাত্র 3%। এবার স্টক প্রাইস 14% বেড়েছে, মানে পার ইয়ার অন অ্যান অ্যাভারেজ। রিটার্ন অন ইকুইটি ভালো 25% গড়ে। কিন্তু যেটা আকর্ষণীয়, হিন্দুস্তান জিঙ্কে 225 টাকা 90 পয়সা গত 10 বছরে কেবল ডিভিডেন্ড হিসাবে এই কোম্পানি দিয়ে দিয়েছে। অর্থাৎ মোটামুটি লিটারালি ধরে নেওয়া যাক প্রায় 50%ই কিন্তু সে ডিভিডেন্ড হিসাবে, স্টকের যে প্রাইস তার অর্ধেকই সে দিয়ে দিয়েছে ডিভিডেন্ড হিসাবে। এইবার যেটা হচ্ছে যে মোটামুটি সেপ্টেম্বর 2023 সালে হিন্দুস্তান জিঙ্ক ঘোষণা করেছিল যে তারা ডিমার্জারের পথায় হাঁটবে। ডিমার্জার মানে 4টে আলাদা আলাদা কোম্পানিকে নিজেদের কোম্পানিটাকে ভাগ করে দেবে। এইবার তারা তো ঘোষণা করলো কিসে কিসে, কোন কোন কোম্পানিতে। একটা কোম্পানি শুধু সিলভার প্রোডাকশন দেখবে, একটা কোম্পানি শুধু জিঙ্ক প্রোডাকশন দেখবে, একটা কোম্পানি শুধু লেড প্রোডাকশন দেবে, এবং একটা কোম্পানি সমস্ত যে মেটালস রয়েছে সেটাকে রিসাইক্লিং করবে। এই হচ্ছে বক্তব্য। কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে এইখানে বাদ সাধলো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাদের বক্তব্য একদম ক্লিয়ার, এখানে আমি কোট করছি একদম ইন ভার্বাটিম। মাইন্স সেক্রেটারি VL Kantha Rao said on Friday that the government had rejected a proposal by Vedanta Group firm Hindustan Zinc to split its businesses into different units, as it was not convinced that such a move would benefit shareholders. গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বক্তব্য যে ওকে ফাইন, মেনে নিচ্ছি তুমি এই 4টে ভাগে ভাগ করছো, কিন্তু আমাদের মনে হচ্ছে এটা শেয়ার হোল্ডারদের আখেরে কোনো কাজ দেবে না। অর্থাৎ গভর্নমেন্ট যেহেতু 30% প্রায় স্টেক হোল্ড করে হিন্দুস্তান জিঙ্কে, মেজরিটি যদি স্টেক ধরা যায়, প্রমোটার্স বাদ দিয়ে, তাহলে অবশ্যই এটা ধরতে হবে যে গভর্নমেন্ট যখন বলছে তার পেছনে কোনো র্যাশনাল রয়েছে। এর আগে হিন্দুস্তান জিঙ্ক বারবার চেয়েছে গভর্নমেন্ট যাতে তার স্টেক বিক্রি করে দেয়, কিন্তু গভর্নমেন্ট তো আর বোকা নয়। গভর্নমেন্ট জানে যে ভাই এখান থেকে প্রচুর প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং এই ক্যাশ কাউকে আমরা কেন ছাড়বো। শুধু 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখান থেকে অসম্ভব বেশি পরিমাণ ডিভিডেন্ড পাওয়া যায় যেটা গভর্নমেন্টের কাজে লাগবে। গভর্নমেন্ট কি করবে সেই টাকা দিয়ে? গভর্নমেন্ট আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করবে। সেটা ব্রিজেস হতে পারে, স্কুলস হতে পারে, ইউনিভার্সিটিস হতে পারে, হাসপাতাল হতে পারে, সবকিছু গভর্নমেন্ট করতে পারে। গভর্নমেন্ট এই যে কোম্পানিগুলো এই যে ডিভিডেন্ডগুলো দেয় সেটা কিন্তু গভর্নমেন্ট এইভাবে ইউটিলাইজ করে। এইবার 29 এপ্রিল 2024 হিন্দুস্তান জিঙ্ক আরেকটা স্টেটমেন্ট, খুব ইন্টারেস্টিং স্টেটমেন্ট নিয়ে এলো। তারা বললো যে না না, আমরা ডিমার্জার পথে কেন, গভর্নমেন্টকে বাদ দিয়ে আমরা ডিমার্জারের কথা ভাবতেই পারি না, আমরা এটা কখনোই করবো না। আমরা গভর্নমেন্টের সঙ্গে প্রথমে কথা বলবো, গভর্নমেন্টের কাছে অনুনয় করবো যে দেখুন এই কারণে এইটা রেশনাল, যার ফলে আমরা এটাকে ডিমার্জারের করার কথা বলছি, আপনারা কাইন্ডলি আরেকবার রিভিউ করুন যে এক্স্যাক্টলি আমরা যেটা করতে যাচ্ছি সেটা ঠিক কি ভুল। এইটা আপাতত হয়ে গেছে, কিন্তু আদেও হিন্দুস্তান জিঙ্ক ডিমার্জার করতে পারবে কিনা সেটাকে নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এবার চলে আসি হচ্ছে বেদান্তকে নিয়ে আলোচনা। বেদান্ত হচ্ছে হোল্ডিং কোম্পানি। কার হোল্ডিং কোম্পানি? হিন্দুস্তান জিঙ্কের হোল্ডিং কোম্পানি। এটা বেদান্ত হচ্ছে বাবা, হিন্দুস্তান জিঙ্ক হচ্ছে কন্যা, আর হচ্ছে তাদের হচ্ছে বেদান্ত রিসোর্সেস, সেটা হচ্ছে লন্ডনের লিস্টেড, সেটা হচ্ছে মূল কোম্পানি, সেটা হচ্ছে ঠাকুরদা কোম্পানি। তারা কিন্তু বেদান্ত এবং হিন্দুস্তান জিঙ্কের সমস্ত যে অ্যাডভান্টেজগুলো তারা নিচ্ছে, ওইদিকে তাদের মাথার উপর বিপুল পরিমাণ তারা ঋণ নিয়ে বসে আছে, অর্থাৎ বন্ড ইস্যু করেছিল। এবার প্রত্যেক বছর তাদের কেবলমাত্র ইন্টারেস্ট সার্ভিস করতে করতেই তাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে বলা চলে। আপাতত এইটুকুনি বলা ভালো। যাক, এবার বেদান্ত নিয়ে বলি, একটু আলোচনা করি। বেদান্ত কি করে? বেদান্ত মাল্টিপল ব্যবসা রয়েছে। কি কি ব্যবসা রয়েছে? মেটাল ব্যবসা তো রয়েছে, জিঙ্ক, লেড, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন ওর। এরপর রয়েছে অয়েল অ্যান্ড গ্যাস। মনে রাখবেন কেন ইন্ডিয়া বলে একটা দারুণ কোম্পানি ছিল। প্রথমে কেন ইউকে ছিল, তাদের কোম্পানি ছিল কেন ইন্ডিয়া, পরে তারা বেদান্তকে বিক্রি করে দিয়ে চলে যায়। রাজস্থানে তাদের অয়েল অ্যান্ড গ্যাস ফিল্ডস রয়েছে, বেশ অনেকটা তেল বেরোয় সেখানে, অনেকটা তেল তারা উত্তোলন করে, ক্রুড অয়েল। সুতরাং তাদের অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেস রয়েছে। এবার কোথায় কোথায় ব্যবসা রয়েছে? ভারতে রয়েছে, সাউথ আফ্রিকাতে রয়েছে, নামিবিয়াতে রয়েছে, আয়ারল্যান্ডে রয়েছে, অস্ট্রেলিয়াতে রয়েছে, লিবিয়াতে রয়েছে, ইউএইতে রয়েছে। এছাড়া তারা আর কি কি ব্যবসা করে? কমার্শিয়াল গ্যাস জেনারেশন করে, স্টিল ম্যানুফ্যাকচার করে, তাদের পোর্ট অপারেশনস রয়েছে। এছাড়া তারা গ্লাস সাবস্ট্রেট তৈরি করে কোথায়? সাউথ কোরিয়া এবং তাইওয়ানে। এবার গ্লাস সাবস্ট্রেট দেখুন, খেয়াল করে দেখুন নামটা,
তাইওয়ান এবং সাউথ কোরিয়া। গ্লাস সাবস্ট্রেট কি? গ্লাস সাবস্ট্রেট হচ্ছে একটা বিশাল অখণ্ড গ্লাসের টুকরো। এই গ্লাস টুকরো থেকে কোথায় এই গ্লাস টুকরের ব্যবহার কোথায় হয়? এই গ্লাস টুকরের ব্যবহার করা হয় হচ্ছে সোলার প্যানেল তৈরির ক্ষেত্রে, তারপর হচ্ছে আর্কিটেকচারাল গ্লাস, তারপর ডিসপ্লে গ্লাস এবং মাইক্রো ইলেকট্রনিক্সেও কিন্তু এই ধরনের গ্লাস ব্যবহার করা হয়। মনে রাখবেন যে এর আগে বেদান্ত এই মাইক চিপ মানে যেটাকে বলে কন্ডাক্টার, সেমি কন্ডাক্টার্স তৈরি করতে চেয়েছিল ভারতবর্ষে, সেটা কিন্তু ইউএস একটা কোম্পানির সঙ্গে তারা কোলাবোরেট করে, অর্থাৎ অলরেডি বেদান্তর ক্যাপাবিলিটি রয়েছে, এই ধরনের টেকনোলজি রয়েছে তাদের হাতে, যাতে তারা সেমিকন্ডাক্টর প্রোডাকশন করতে পারে। এবার ফান্ডামেন্টালস নিয়ে চলে আসি। ফান্ডামেন্টালস মার্কেট ক্যাপ 1,54,543 কোটি টাকা, তাদের স্টক পি একটু হাই রয়েছে 42.3, তারপর প্রাইস টু বুক ভ্যালু হাই রয়েছে যথেষ্ট 5.03, ডিভিডেন্ড ইল্ড ভীষণ আকর্ষণীয় 24.4%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 23.4 ঠিক আছে, রিটার্ন অন ইকুইটি বড্ড কম 10.4, অপারেটিং প্রফিট মার্জিন মারাত্মক কিছু নয় 24.5, প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও নেগেটিভ, কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 7.34, এন্টারপ্রাইজ ভ্যালু হচ্ছে 2,22,987 কোটি টাকা। এইটা একটা চিন্তার ব্যাপার যে এই এন্টারপ্রাইজ ভ্যালুর মধ্যে কিন্তু ডেট কম্পোনেন্ট কিন্তু ইনক্লুডেড থাকে, অর্থাৎ মার্কেট ক্যাপিটাল সবসময় এন্টারপ্রাইজ ভ্যালুর হয় সমান সমান বা একটু বেশি হওয়া উচিত, কিন্তু সেটা বাস্তবে তা হচ্ছে না। এবার চলে আসি হচ্ছে স্টক অ্যাপ্রিসিয়েশন বেদান্তর গত কয়েক বছরে। এই বছরে 61.71% বেড়েছে, গত এক বছরে 49.51% বেড়েছে, গত 5 বছরে 166.66% বেড়েছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে 1 জানুয়ারি 1999 থেকে যদি দেখি সেটা 119.18 গুণ রিটার্ন দিয়েছে। অবশ্য তখন তো বেদান্ত ছিল না, তখন সেসাগোয়া ছিল, তখন স্টারলাইট ছিল, এই সমস্ত কম্বাইন করে দাঁড়িয়েছে হচ্ছে এই বেদান্ত রিসোর্সেস। কোভিডের সময় দাম ছিল কমে গেছিল, 62.8 টাকা ছিল 3 এপ্রিল 2020-তে। এই সমস্ত ইনফরমেশন আমি পেয়েছি গুগল ফিন্যান্স থেকে। এবং সেলস অ্যান্ড প্রফিটের যে ইনফরমেশন পেয়েছি সেটা পেয়েছি হচ্ছে screeners.in থেকে। এবার খেয়াল করে দেখুন যে সেলস মার্চের 2021 ছিল 28,206 কোটি টাকা, মার্চ 2024-এ 35,509 কোটি টাকা, মারাত্মক কিছু বাড়েনি। নেট প্রফিট ক্রমাগত ডিপ করে গেছে, মার্চ 2021-এ ছিল 7,628 কোটি টাকা, সেটা কমতে 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 দাঁড়িয়েছে 2,275 কোটি টাকা। অর্থাৎ এখন অব্দি না সেলস মানে গ্রোথ না প্রাইস গ্রোথ এই কোনোটা দেখেই কিন্তু এইগুলোর প্রতি আকর্ষিত হওয়ার জায়গায় রয়েছে বিনিয়োগকারীদের। তাহলে এখনো অবধি আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এর প্রধান আকর্ষণ কিন্তু ডিভিডেন্ড ইল্ড। 100 টাকায় যদি 24 টাকা 20 পয়সা হাতে আসে, কোন বিনিয়োগকারী চাইবে না বলুন? স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হোক চাই না হোক, সারা জীবন ধরে সে যদি 24.2 টাকা করেই পেয়ে যায় তর্কের খাতিরে 20, 30, 40 বছর ধরে, তাতেও তো তার বিশাল লাভ। মানে এটা তো ভাবাই যায় না। অর্থাৎ 4 বছরে তার প্রায় গোটা টাকায় যেটা বিনিয়োগ করবে, শেয়ার কিনে রাখবে, তার পুরো টাকাটাই তার ডিভিডেন্ড হিসেবে চলে আসবে। অবশ্য কতদিন কন্টিনিউ করতে পারবে বেদান্ত এত টাকা দেওয়া, সেটা হচ্ছে পরের ব্যাপার। কম্পাউন্ডেড সেলস গ্রোথ গত 10 বছরে ভীষণ মিনিমাল 8%, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ নেগেটিভ -5%, স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন ভীষণ মিনিমাল 9%, রিটার্ন অন ইকুইটি ভীষণ অ্যাভারেজ 14%, টোটাল ডিভিডেন্ড এইটা খেয়াল করে দেখুন 352 টাকা 50 পয়সা 29/4/2014 থেকে যদি আমরা দেখি গত 10 বছরে 352 টাকা 50 পয়সা কেবল ডিভিডেন্ড হিসাবে কিন্তু দিয়ে দিয়েছে। এরপর চলে আসি কোল ইন্ডিয়া যেটা করে, একটা হচ্ছে কয়লা তোলে, কয়লা ওয়াশারি রয়েছে, এদের প্রধান কনজিউমার হচ্ছে স্টিল এবং পাওয়ার সেক্টর। এছাড়া অন্যান্য যারা কনজিউমার তাদের মধ্যে রয়েছে সিমেন্ট, ফার্টিলাইজার, ব্রিক লাইন্স, এগুলো। এরপর চলে আসি ফান্ডামেন্টালস কোল ইন্ডিয়ার ক্ষেত্রে ফান্ডামেন্টালস মার্কেট ক্যাপ 2,92,903 কোটি টাকা, স্টক পি ভীষণ কম, অর্থাৎ এটা আন্ডার ভ্যালুড 7.84, আর বুক ভ্যালু 134 টাকা, অর্থাৎ মোটামুটি প্রায় কি বলবো 3.5 গুণ মোটামুটি। ডিভিডেন্ড ইল্ড 5.1 আকর্ষণীয়, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফ্যান্টাস্টিক 65.1, রিটার্ন অন ইকুইটি ফ্যান্টাস্টিক 53.4, অপারেটিং প্রফিট মার্জিন 33.7 রিজনেবল, প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও 0.48। আরেকটা প্যারামিটার যেটা বলছে যে এই কোম্পানিটা ডেফিনেটলি আন্ডার ভ্যালু, কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 12.5, এন্টারপ্রাইজ ভ্যালু 2,69,190 কোটি টাকা। খেয়াল করে দেখুন, এর আগেই বলেছিলাম যে কোম্পানির মার্কেট ক্যাপিটাল তার এন্টারপ্রাইজ ভ্যালু থেকে বেশি হয় সেই কোম্পানি নিঃসন্দেহে ওয়ান অফ দ্য এক্সেপশনাল কোম্পানিজ। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি এবং এন্টারপ্রাইজ ভ্যালু কম্পেয়ার টু মার্কেট ক্যাপ, তার প্রাইস টু আর্নিংস রেশিও দেখলে ডেফিনেটলি বোঝা যায় এই কোম্পানিটা অবশ্যই আন্ডার ভ্যালু।
এটা কিন্তু আবার বলে দিই, এটা কিন্তু কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়, কোনো সাজেশন নয়, কোনো অ্যাডভাইস নয়, কেবল কিন্তু বিনিয়োগকারীদের জ্ঞানার্থে, ইনভেস্টার অ্যাওয়ারনেস বাড়াতে এটা করা। এটা সম্পূর্ণভাবে একটা এডুকেশনাল চ্যানেল আপনাদেরই জন্য, যাতে আপনারা শিখে নিজেরাই ডিসিশন নিতে পারেন যে কিভাবে একটা স্টককে বিচার করতে হয়, অ্যানালাইজ করতে হয় এবং সেই অনুযায়ী কেনাকাটা করতে হয়। এবার স্টক অ্যাপ্রিসিয়েশন দেখে নিই। গত কয়েক বছরে, এই বছরে 24.54% বেড়েছে, গত এক বছরে 100.25% বেড়েছে, অর্থাৎ এক বছরে দ্বিগুণ হয়েছে কোল ইন্ডিয়ার ভ্যালু। গত 5 বছরে 97.1% বেড়েছে। ম্যাক্সিমাম কিন্তু তেমন কিছু অ্যাপ্রিসিয়েট করেনি, 36.52% গত মোটামুটি 12 বছরে। সিন্স লিস্টিং কোভিডের লো ছিল 114 টাকা 20 পয়সা, সেটা হচ্ছে 30শে অক্টোবর 2020। এই সমস্ত সোর্স আমি নিয়েছি গুগল ফিনান্স থেকে। এরপর একটা সেলস অ্যান্ড প্রফিট, এর সোর্স হচ্ছে screeners.in। দেখুন মার্চে এর সেলস ছিল 26,700, মার্চ 2024-এ 47,410। প্রফিট ভালো বৃদ্ধি হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রফিট মার্চের 2021-এ ছিল 4,589 কোটি টাকা, সেটা মোটামুটি মার্চে 8,640 কোটি টাকা, অর্থাৎ প্রায় 95%, 90 থেকে 95% সে বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু বোঝাচ্ছে যে কোল ইন্ডিয়া গত কয়েকটা কোয়ার্টার ধরে কিন্তু খুব ভালো কিন্তু প্রফিট করছে, এটুকুনি বলা চলে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ কিন্তু অ্যাভারেজ 7%, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ অ্যাভারেজ 9%, স্টক প্রাইস CAGR গত 10 বছরে মাত্র 5%, রিটার্ন অন ইকুইটি এক্সেপশনাল 46%। এবার টোটাল ডিভিডেন্ড মানে 2014 থেকে যদি ধরি 214 টাকা 85 পয়সা, অর্থাৎ প্রায় অর্ধেক টাকায় তারা বিনিয়োগকারীদের ফেরত দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে কোল ইন্ডিয়া সম্বন্ধে বিভিন্ন ব্রোকারেজ ভীষণ পজিটিভ, এরকমই একটা হচ্ছে নোভামা বলছে, আমি কোট করছি ইন ভার্বাটিম, তারা বলছে amid disruption in supply of natural gas from Russia, the demand has shifted to coal as an alternative. Domestically, power demand is on the rise due to increased industrial activities. হবেই, অর্থনৈতিক বৃদ্ধি হলে একটা দেশের তার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিও বাড়বে, তার জন্য কয়লার ডিমান্ডও বাড়বে। The brokerage expects Coal India's volume to increase at 5% CAGR of over fiscal year 24 to 26 to 831 মিলিয়ন মেট্রিক টনস। এইটুকুনি তাদের বক্তব্য, এইটা আমি মানি কন্ট্রোল থেকে, এইটা হচ্ছে আমার সোর্স। যাই হোক, এখানে শেষ করছি। আজকের এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, তাও বলে নিই। দেখুন, একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিই, যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে আমার বা আমার পরিবারে, তার মধ্যে কয়েকটা কোম্পানিতে বিনিয়োগ থাকলেও থাকতে পারে, এবং ভবিষ্যতে যদি আমাদের হোল্ডিং থাকে এবং আমরা যদি বিনিয়োগ করি তাহলে, এবং আমরা যদি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে তা করতে পারবো না। আরেকটা কথা, যদি এই এপিসোডটা আপনাদের ভালো লাগে, যদি মনে হয় কাজে, প্লিজ লোকের সঙ্গে শেয়ার করে দেবেন, যাদের কাজে লাগবে, বন্ধু বান্ধব, ভাই, আত্মীয় স্বজন, সবার সঙ্গে একটা লাইক অবশ্যই দেবেন আমার নিজস্ব অনুপ্রেরণার জন্যে। আর অবশ্যই যেটা বলবো, প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। বহু মানুষ আসেন, দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমারও তো উৎসাহের প্রয়োজন হয়, এটাই অনুরোধ থাকবে। আজকের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, নমস্কার।